আমরা শিখবো হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুতি। এখানে ঠিক আছে, কি শিখবো? যৌগে মৌলের শতকরা সংযুতি। যৌগে মৌলের শতকরা সংযুতি কিভাবে বের করতে হয়। মনে করো আমরা একটা যৌগ লিখলাম H2O, মানে পানির সংকেত আমরা লিখলাম, তাই না? H2O, এখানে আমরা দুইটা মৌল দেখতে পাচ্ছি, দুই টাইপের মৌল, একটা আছে হাইড্রোজেন আর একটা আছে কি অক্সিজেন। তো আমরা এখানে বের করব এই পানিতে, অর্থাৎ পানি একটা যৌগ, এই যৌগে যে মৌলগুলো আছে অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, শতকরা এদের সংযুতি কেমন আছে, এদের সংযুতিটা কিভাবে বের করতে হয় শতকরা, সেটা আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে, যে যৌগের আমরা মৌলের শতকরা সংযুতি বের করব, যে যৌগের মৌলের শতকরা সংযুতি বের করব ওই যৌগটার আণবিক ভর বের করতে হবে। তাহলে এখানে পানির এর শতকরা সংযুতি বের করব মৌলগুলো, এখানে প্রথমে আমাদের পানি H2O এর আণবিক ভর বের করব, এর আণবিক ভর, আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর বের করব। কিভাবে বের করব, এখানে দেখো এটা কিন্তু আমরা আগেও শিখেছি অনেকবার, এখন আবার তোমাদেরকে শেখাচ্ছে। দেখো গত ক্লাসে আলোচনা করেছিলাম তৃতীয় অধ্যায়, তো আমরা প্রায় 200টা মতো যৌগের আণবিক ভর কিভাবে বের করতে সেটা আমরা শিখছিলাম, তাই না? এখানে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, এক, আর এখানে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা, দুই দিয়ে গুণ করে দিলাম, যোগ এখানে কয়টা অক্সিজেন আছে, একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। তাহলে এখানে 2 আর 16 যোগ করলে কত হবে, 18। 18 হচ্ছে পানি H2O এর আণবিক ভর। ঠিক আছে, H2O এর আণবিক ভর হচ্ছে এত। ঠিক আছে না? আচ্ছা বুঝতে না পারলে আমাকে বলো, হ্যাঁ? ঠিক আছে, এখন এখানে যে দুইটা মৌল আছে, দুই ধরনের, হাইড্রোজেন এবং অক্সিজেন, এর শতকরা সংযুতি আমরা বের করব। তো কিভাবে আমরা বের করব, চলো আমরা সেটা শিখি। দেখো শতকরা সংযুতি বের করব, আমরা একটা লিখি যে প্রথমে হাইড্রোজেন, মনে করো হাইড্রোজেন এর শতকরা শতকরা সংযুতি, সংযুতি, হাইড্রোজেনের শতকরা সংযুতি কত হবে? দেখো হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করার জন্য হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখানে কয়টা হাইড্রোজেন আছে দেখো, দুইটা, ওই 2 দিয়ে এখানে গুণ করে দেবো। ঠিক আছে, আর টোটাল আণবিক ভর কত হয়েছে, 18। এই 18 দ্বারা ভাগ করব, ভাগ করে যা হবে সেটাকে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা শতকরা সংযুতি পেয়ে যাব। ঠিক আছে না? এভাবে আমাদের হিসাব করে বের করতে হবে। তোমরা এটা হিসাব করো, হিসাব করে দেখো এটা কত আসে। প্রথমে আমরা কি করব, দেখো কি করলাম, বিষয়টা আরেকটু দেখাই। এখানে হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করতেছি, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখানে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা, তাই 2 দিয়ে গুণ করে দিলাম। আর এখানে ভাগ করব হচ্ছে এর আণবিক ভর দ্বারা, এই দেখো আণবিক ভর দ্বারা ভাগ করলাম। এরপর যেহেতু আমরা শতকরা সংযুতি বের করতেছি এই জন্য 100 দ্বারা গুণ করে দেবো। এখন এটাকে আমরা হিসাব করলে কত পাবো, হিসাব করে দেখো, 2 কে 18 দ্বারা প্রথমে ভাগ করবা, তাই না? 2 ভাগ হচ্ছে 18 এবং তাকে হচ্ছে 100 দ্বারা গুণ করো, তাহলে এখানে কত পাবা, এই যে এত পাবা, 11.11 এত পার্সেন্ট। এটা সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। এই জিনিসটা যদি সবাই বুঝতে পারো তাহলে বাকি যে সবগুলো তোমরা ইনশাআল্লাহ অনেক ভালো করে বুঝতে পারবা। বুঝছো? এটা হচ্ছে শতকরা সংযুতি, বুঝছো? মানে কত পার্সেন্ট আছে, মানে একটা যৌগের ভিতরে, মনে করো এই যৌগের ভিতরে এই হাইড্রোজেনটা কত পার্সেন্ট আছে। ঠিক আছে, এটা আমরা বের করলাম, এটা হচ্ছে সংযুতি। এবং যেহেতু শতকরায় বের করেছি এজন্য এটাকে শতকরা সংযুতি বলা হয়। সংযুতি বলতে বোঝায় যে এই যৌগের ভিতরে কোন একটা মৌল, মনে করো হাইড্রোজেন কতটুকু আছে, কতটুকু আছে, বুঝছো? যদি আমরা 18 গ্রামের মধ্যে হিসাব করি, তা 18 গ্রামের ভিতরে 2 গ্রাম আছে হাইড্রোজেন, তাই না? এই যে দেখো 18 গ্রামের ভিতরে কয় গ্রাম আছে, 2 গ্রাম আছে। তাহলে 1 গ্রামের ভিতরে কত আছে, তাই 18 দিয়ে ভাগ করলাম এবং 100 দিয়ে গুণ করে আমরা শতকরা সংযুতি বের করে ফেললাম। ঠিক আছে, তো সংযুতি বলতে আমরা বুঝি এই যে একটা যৌগে কোন নির্দিষ্ট মৌল কতটুকু আছে সেটা, আর শতকরা বলতে আমরা 100 দ্বারা গুণ করে, মানে 100তে কতটুকু আছে সেটা আমরা বুঝলাম। একইভাবে এখানে যদি আমরা অক্সিজেন এর
শতকরা সংযুতি বের করি, তাহলে কি হবে? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। আর এখানে কয়টা অক্সিজেন আছে? একটা অক্সিজেন আছে। তো এখানে এক দিয়ে আর গুণ করার দরকার হচ্ছে না, একটা যদি হয় তাহলে আর গুণ করা লাগবে, বা গুণ করলেও সমস্যা নেই। ভাগ করতে হবে এই আণবিক ভর দ্বারা, এই যে 18 দ্বারা, এবং এটাকে শতকরার জন্য 100 দ্বারা কি করলাম? গুণ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো সবাই ক্লিয়ার কিনা, কত পার্সেন্ট হবে তাহলে? এই যে হচ্ছে 88.89%, এত। ঠিক আছে, দেখো এটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা। এটা যদি ক্লিয়ার হয়ে যাও, সবগুলোই কিন্তু পারবা। এরপরে আরো আরো কয়েকটা আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এটা যদি বুঝে যাও তাহলে এটা বাদ দিয়ে আমরা আরো একটা প্র্যাকটিস করি। একটু খেয়াল করো, এটা অনেক সহজ, মানে একবার দেখলে তোমরা পেরে যাবা। বুঝছো? কোনো কঠিন কিছু না, দেখো একদম ইজি বিষয়, একদম ইজি, ইনশাল্লাহ পারবা। এর জন্য প্রথমে আণবিক ভর বের করে নিতে হবে। আণবিক ভর না বের করলে এটা তুমি পারবা না। যেমন দেখো আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4, এর একটা যৌগ। এই যৌগে যে মৌলগুলো আছে তাদের শতকরা সংযুতি বের করব। যেমন আমাদের এখানে প্রথমে রয়েছে হাইড্রোজেন, দেখতে পাচ্ছি হাইড্রোজেন, এর শতকরা শতকরা সংযুতি, সংযুতি, শতকরা সংযুতি। তাহলে শতকরা সংযুতি কত হবে? এই দেখো, হাইড্রোজেন আছে কয়টা? এর জন্য আমাদের প্রথমে এত এর আণবিক ভর বের করতে হবে। ঠিক আছে, এত এর আণবিক ভর, আণবিক আণবিক ভর। তা আণবিক ভর কত হবে? এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আর কয়টা হাইড্রোজেন আছে? 2টা। দেখছো? যোগ, এখানে সালফার আছে, সালফারে কত? 32। যোগ, এরপরে কি আছে? অক্সিজেন, একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। আর আছে হচ্ছে 4টা, তাহলে টোটাল গুণ করে সবগুলোকে যোগ করলে কত হবে? 98 হবে। এখন হাইড্রোজেনের শতকরা সংযুতি কত আছে দেখো। হাইড্রোজেন আছে 2টা, একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার সাথে 2টা আছে তাই 2 দিয়ে গুণ করে দিলাম। আর ভাগ করব কত দ্বারা? ভাগ করব হচ্ছে এই যে আণবিক ভর, টোটাল আণবিক ভর দ্বারা ভাগ করে দিতে হবে 98, এবং এটাকে 100 দ্বারা গুণ করে দেবো, তখন আমরা পেয়ে যাবো হচ্ছে শতকরা সংযুতি। এই যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে এটা, মানে এটা একটা যৌগে আলাদা আলাদা হবে, বুঝছো? আবার মনে করে না সব যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি সেম থাকবে, ঠিক আছে না? এখানে 2.04%, 2.04%, এটা ঠিক আছে, 2.04%। একইভাবে আমরা এখানে সালফার, সালফার এর শতকরা সংযুতি, শতকরা সংযুতি কত হবে দেখো। সালফার আছে কয়টা? একটা, একটা সালফারের পারমাণবিক ভর কত? 32, তাকে ভাগ করব এই পারমাণবিক আণবিক ভর দ্বারা 98, এবং এই 100 দ্বারা গুণ করে দেব, তাহলে কত পার্সেন্ট হয় হিসাব করে দেখো। ঠিক আছে না? 32 ভাগ হচ্ছে 98, আর গুণ হচ্ছে 100, দেখবো যে 32.65%, 32.65%। দেখো তো আমার সাথে মিলে কিনা, ঠিকঠাক আছে কিনা। এরপরে হচ্ছে অক্সিজেন, এই যে অক্সিজেন এর শতকরা সংযুতি কত হবে? এই যে অক্সিজেন কয়টা আছে? 4টা, একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আছে হচ্ছে 4টা, একে ভাগ করব কত দ্বারা? এই 98 দ্বারা ভাগ করে দিলাম, গুণ হচ্ছে এই 100%। এখানে কত আসে? ঠিক আছে, 16, এটা 90 এবং 100 দ্বারা গুণ করে দিব, 65.3%, 65.3%। এখন বলো শতকরা সংযুতিতে কারো কোনো সমস্যা আছে কিনা? শতকরা সংযুতিতে কারো কোনো সমস্যা আছে কিনা বল। বলো শতকরা সংযুতিতে কারো কোনো সমস্যা রয়েছে কিনা?
সমস্যা থাকলে বলো, হ্যাঁ। এখন দেখো এই যে একটা সমস্যা দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম সালফেট, এখানে অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি আমরা বের করব। কিভাবে বের করব এটার আমরা এখন দেখব। এতটুকু কারো কোনো সমস্যা থাকলে বলো, আর সমস্যা না থাকলে আমরা পরেরটা চলে যাই। অ্যালুমিনিয়াম সালফেট এটা আমরা বের করব। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম Al2 সালফেট SO4, এখানে হবে 3, ঠিক আছে। SO4 এখানে হবে কত, 3। সমস্যা থাকলে বলবা কিন্তু, হ্যাঁ। এখন দেখো, প্রথমে আমরা এর আণবিক ভর বের করবো, এর আণবিক ভর। আণবিক ভর কিভাবে বের করব? দেখো প্রথমে আছে কি অ্যালুমিনিয়াম, একটা অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, 27 না 27। কয়টা অ্যালুমিনিয়াম আছে, দুইটা, তো 2 দিয়ে গুণ করে দিলাম। যোগ, এখানে দেখো সালফার, সালফার একটা সালফারের পারমাণবিক ভর কত, 32, আর একটাই আছে। যোগ, এখানে অক্সিজেন কয়টা আছে, দেখো এক অক্সিজেন আছে 4টা, একটা অক্সিজেনের হচ্ছে 16, আর তাকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4টার পাওয়া যাবে। আর এদের সবার সাথে আবার 3 গুণ আছে, দেখছো এই যে 3, এই 3টা গুণ আছে, তো 3 চাইলে আমরা এখানে সামনে দিয়ে গুণ করে দিতে পারি, অথবা পিছনে দিলেও হবে, কোনো সমস্যা নেই, বুঝছো। এই যে 3 দিয়ে গুণ করে দিলাম। এখন আমরা এটা হিসাব করে যে মানটা হয় সেটাই হচ্ছে এর শতকরা কি, মানে আণবিক ভর আমরা বের করলাম, কত হয়, 342 হবে। 342 হবে, যোগ করে দেখো, এটা গুণ করবা, তারপরে এটা গুণ করে এটার সাথে যোগ করে, তারপর গুণ করে এই সবগুলোকে যোগ করলাম, এত আণবিক ভর হলো, ঠিক আছে। এখন আমরা শতকরা সংযুতি গুলো বের করব কিভাবে, যেমন দেখো অ্যালুমিনিয়াম এরকম লিখবো, অ্যালুমিনিয়াম Al এর শতকরা শতকরা সংযুতি, শতকরা সংযুক্ত, শতকরা সংযুক্ত কত হবে, শতকরা সংযুতি। দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা, দুইটা, একটা অ্যালুমিনিয়াম আছে 27, আর আছে কয়টা, দুইটা, 342 দ্বারা ভাগ করলাম এবং গুণ করতে হবে 100 দ্বারা। এই যে এখন দেখো হিসাব করে কত আসে, কত হয় দেখো, ক্যালকুলেটর নাও, 27 কে 2 দিয়ে গুণ করে দাও এবং সেটাকে ভাগ করবো হচ্ছে 342 দ্বারা, এবং এটাকে 100 দ্বারা গুণ করবো, কত হয়, 15.789, তাই না, এরকম হয়, 15.789%। দেখো তো ঠিক আছে কিনা, 78 দিলেও হবে, সমস্যা নেই। এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা দেখো, ঠিক আছে। তাহলে এরপর দেখো সালফারটা বের করবো, সালফার, সালফার এর শতকরা সংযুতি, খেয়াল করো। সালফারে কত, 32 পারমাণবিক ভর, গুণ কয়টা সালফার আছে দেখো, এখানে তো একটা দেখতে পাচ্ছি, কিন্তু বাইরে আবার 3 গুণ আছে এদের সাথে, তার মানে 3টা আছে, 3 দিয়ে গুণ করে দিলাম, আর একে ভাগ করতে হবে তো দ্বারা, গুণ হচ্ছে 100। এই এখন হিসাব করে দেখো কত পার্সেন্ট আসে, 28.07%। এরপর আছে কি অক্সিজেন, এই যে অক্সিজেন এর শতকরা সংযুতি, অক্সিজেনের শতকরা সংযুতি কত হয়, অক্সিজেন একটা অক্সিজেনের পারমাণবিক ভর আছে 16, গুণ, এখানে দেখো এখানে 3টা, এখানে আছে বাইরে 3টা, আর এর ভিতরে আছে 4টা, 3 4 12, তার মানে 12টা অক্সিজেন আছে, 12 দিয়ে গুণ করে দিলাম, 342 দ্বারা গুণ করে ভাগ করে 100 দ্বারা গুণ করে দিতে হবে, এখানে আসবে কত, 56.14%, 56.14%। দেখো তো সবাই এবার ক্লিয়ার কিনা, সবাই তো উপস্থিত নাই ক্লাসে, পোলাপান আর সবাই কই, নীলর্মি আছে, শিমু, তারপরে সুমায়া শিমু, তারপরে স্নেহা তো আজকে ক্লাস থাকতে পারবে না, আল হামিদ, তারপরে শাকিল, শ্যাম,
আর পোলাপান কই, এখনো তাদের ঈদ কি কাটে নাই? এটা কি সবাই বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই বলো? মানে একটা সহজ বিষয় ছিল। আমরা এখন শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করতে হয় সেটা শিখবো, বুঝছো? কি শিখবো বলো তো? দেখো, শিখবো হচ্ছে এই যেটা শিখবো, শতকরা সংযুতি এবং স্থূল সংকেত। শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করতে হয়। মনে করো এতক্ষণ যেটা আমরা শিখলাম, আমরা করছি তাই না? আমরা একটু আগে দেখো এই যৌগটা তোমাদেরকে দিয়ে দিছি, দিয়ে বলছে যে এই যৌগের ভিতরে যে মৌলগুলো আছে তাদের শতকরা সংযুতি বের করো। যেমন দেখো এখানে বের করছি, এত হইছে, এটা হইছে এত, আর এই অক্সিজেনের হচ্ছে এত পার্সেন্ট। এখন তোমাকে এই পার্সেন্ট গুলো মনে করে দেওয়া রয়েছে, তোমাকে বললো যে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি এত পার্সেন্ট, সালফারে এত, অক্সিজেন এত পার্সেন্ট। তাহলে এর সংকেতটা বের করো, মানে স্থূল সংকেতটা কি হবে সেটা বের করবো, উল্টা কাজ করবে। এই কাজটা কিভাবে আমরা করবো, তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলতেছি এখন? মনে করো এরকম দেওয়া আছে, একটা যৌগে দেখো, একটা যৌগের একটা যৌগে কার্বনের সংযুতি দেওয়া আছে এত পার্সেন্ট, হাইড্রোজেনের শতকরা সংযুতি আছে এত পার্সেন্ট। এই যে, তাহলে এই যৌগটার স্থূল সংকেত কি হবে সেটা আমরা বের করবো, বুঝছো? এখন দেখো এটা আমরা কিভাবে বের করতে পারি, খেয়াল করো সবাই। এটা তো আমরা সবাই পারছি তাই না? এখন স্থূল সংকেত বের করবো, মানে ওই যৌগটার সংকেত আমরা বের করবো। স্থূল সংকেত এবং আণবিক সংকেত আছে, স্থূল সংকেত আণবিক সংকেত আমরা দুইটাই বের করব। মনে করো একটা যৌগে কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে, এটা হচ্ছে 92.31%, এটা আছে। এবং হাইড্রোজেনের শতকরা সংযুতি দেওয়া আছে 7.69%। এখন আমরা ওই যৌগটার, মানে যে যৌগটার শতকরা সংযুতিটা দেওয়া আছে ওই যৌগটার বের করব, আমরা সংকেত বের করব, ঠিক আছে? স্থূল সংকেত বের করব। তো আমরা কিভাবে প্রথমে বের করব দেখো, এই যে শতকরা সংযুতি আছে তাই না, আমরা প্রথমে করব কি, শতকরা শতকরা সংযুতি সংযুতি গুলোকে করব, গুলোকে নিজ 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 পারমাণবিক পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। হ্যাঁ, ভাগ করি। প্রথমে আমরা কি করব, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এখানে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে বলতো? এই যেমন দেখো এখানে কার্বনের ক্ষেত্রে এখানে শতকরা সংযুতি কত দেওয়া আছে, 92.31%। এটাকে কার্বনের পারমাণবিক ভর, নিজ নিজ পারমাণবিক ভর মানে কার্বনেরটাকে কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কত দ্বারা? এই যে 12 দ্বারা ভাগ করলাম। আবার দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে কত আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর দেওয়া, এখানে শতকরা সংযুক্ত আছে 7.69%। এটাকে কত দিয়ে ভাগ করব, এর পারমাণবিক ভর কত, 1, যার পারমাণবিক ভর যত তাকে তত দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো কত আসে, এই যে কার্বনের ক্ষেত্রে কত আছে, 92.31, এটাকে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে হচ্ছে কত, 7.69% হবে। আর এটা তো 1 আছে, 1 কে তো ভাগ করলে যা তাই হবে, এখানে তো আর চেঞ্জ হবে না, ঠিক আছে? দেখো এবার এতটুকু সবাই বুঝছো কিনা? কি করেছে বলতো, এই শতকরা সংযুতি গুলোকে দুইটা শতকরা সংযুতি দেওয়া আছে, এখানে যদি আরো থাকতো তাহলে সেগুলো দিয়ে আমরা বের করতাম। তো দেখো নিজ নিজ পারমাণবিক কার্বন আছে, তো কার্বনের পারমাণবিক আছে 12, 12 দিয়ে ভাগ করলাম, এটা কত হলো? এখানে পার্সেন্ট থাকবে না, ইউজ করা যাবে না, ঠিক আছে? এরপরে এর হাইড্রোজেন আছে এত পার্সেন্ট, ওটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 দ্বারা ভাগ করে যা তাই থাকবে। এতটুকু সবাই ক্লিয়ার কিনা দেখো, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা,
এখন যদি ভাগ করার পরে দেখো এখানে এই দুইটা জিনিস সেম আসছে, তাই না? কখনো কখনো সেম নাও আসতে পারে। এই দুইটার ভিতরে যে কোনো একটা হালকা ছোট থাকবে, একটা বড় থাকতে পারে। এখানে তো দুইটা সেম আসছে, কিন্তু কখনো কখনো এই দুইটার মধ্যে, দুইটা কেন আরো যদি থাকে, মনে করো এখানে তো ওই যোগের ভিতরে দুইটা মৌল আছে, দুই রকমের মৌল আছে, আরো বেশিও থাকতে পারে, বুঝছো? যদি আরো থাকে তো এইভাবে আমরা বের করে দেখবো এর ভিতরে সবচেয়ে ছোট যেটা, সেটা দ্বারা এইগুলোকে আবার ভাগ করতে হবে। তাহলে আমরা এটা লিখবো কি করে, দেখো এর ভিতরে সবচেয়ে ছোট, ঠিক আছে, এর মানে ভাগফল গুলোর মধ্যে থেকে যে যে এইখানে দেখো ভাগফল গুলো করে তো এটা পেলাম, এইটার এটা তো সেম আসছে, তো কখনো কখনো এটা সেম নাও থাকতে পারে। তো না থাকলে এর ভিতরে সবচেয়ে যে ছোট, ওটা দ্বারা এই ভাগফল গুলোকে আবার ভাগ করে দেবো। তো দুইটা তো সেম, তার জন্য এটা যে কোনো একটা লিখলে হচ্ছে, যেমন ছোটটা লিখতাম এখানে, হ্যাঁ, কোনটা লিখতে হবে, ছোটটা, ছোট ভাগফল যেটা, ভাগফল, হ্যাঁ, ভাগফল, ভাগফল দিয়ে মানে এখানে সবচেয়ে ছোট যেটা থাকবে, এখানে তো দুইটা সেম আসছে, তো ভাগ যেটা সবচেয়ে ছোট ওটা দিয়ে কি করতে হবে, এই এই ভাগফল গুলোকে আবার ভাগ করতে হবে, ঠিক আছে? এই যে ভাগফল গুলোকে, ভাগফল গুলোকে ভাগ করি বা করে, যাই লেখো না কেন। এখন তাহলে দেখো কার্বনের ক্ষেত্রে কত হবে, এখানে আছে কত, 7.69, আর এটাকে ভাগ করতে হবে এটা দিয়েই, 7.69, তাহলে কত হবে, 1 হবে, তাই না? আবার হাইড্রোজেনের ক্ষেত্রে একই রকম, 7.69 ভাগ হচ্ছে 7.69, এটাকে ভাগ করলাম, এটাও কত আসলো, 1 আসলো। অতএব যৌগটা স্থূল সংকেত, অতএব স্থূল সংকেত কত হবে, স্থূল সংকেত, সংকেত, স্থূল সংকেত কত হবে, দেখো স্থূল সংকেত হবে কার্বন, এখানে ভাগফল কয়টা আসছে, 1, যদি এখানে 2 থাকতো তাহলে আমরা Sc2 লিখতাম, কিন্তু 2 তো আসি নাই, আসছে 1, তাহলে এখানে আমরা শুধুমাত্র কার্বন লিখব। আবার এখানে দেখো হাইড্রোজেন, এখানে 1 আসছে, তো হাইড্রোজেনের সংকেতটা লিখবো, এখানে 1 দেওয়ার দরকার হয় না, যদি অন্য কিছু হতো তাহলে দিতাম, যদি এখানে 2 হতো তাহলে এখানে 2 দিয়ে দিতাম, যদি মনে করো 3 হতো তাহলে 3 দিয়ে দিতাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে স্থূল সংকেত জিনিসটা কি, তাই না? স্থূল সংকেত আর আণবিক সংকেত, স্থূল সংকেত এবং আণবিক সংকেত, মনে করো একটা যৌগের আণবিক সংকেত হচ্ছে C6H6, এটা হচ্ছে একটা যৌগের আণবিক সংকেত। আবার মনে করো C2H2 এরকম আছে, এটা একটা যৌগের আণবিক সংকেত আর এটাও আণবিক সংকেত। এখন দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, আমি এই 6 কাটা দিলাম, এটা কত হয়, CH হয়ে যায় না? এটাকে বলা হয় এই যৌগটার স্থূল সংকেত। আবার দেখো এখানে এই যে সি কাট, এই 2 কাটা গেল, তাহলে CH থাকলো, এটাও কি স্থূল সংকেত। এইগুলোকে বলা হয় স্থূল সংকেত, মানে এইখানে যে সংখ্যাগুলো থাকবে, ওই সংখ্যাগুলো যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করার পর যেটা থাকবে ওটাকে বলা হয় স্থূল সংকেত। তো দেখছো কখন স্থূল সংকেত দ্বারা কোন যৌগের প্রকৃত সংকেত লেখা যায় না, বোঝা যায় না। মনে করো এই যৌগটা এইটা নাকি এইটা, তুমি কি বুঝবা? দেখো আমি যদি লিখি CH, তো তুমি কি বুঝবা? এটা তো এটাও হতে পারে, C6H6 এটাও হতে পারে, আবার C2H2 এটাও হতে পারে, তাই না? মানে স্থূল সংকেত দ্বারা কোন যৌগকে, প্রকৃতপক্ষে কোন যৌগকে চেনা যায় না, মানে এটা আসলে কোন যৌগের সংকেত, এটা প্রকৃতপক্ষে জানা যায় না। সবাই এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা দেখো, যতটুকু বললাম, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। বুঝতে না পারলে বলো, হ্যাঁ? এতটুকু কি সবাই বুঝতে পেরেছো, নাকি বোঝো নাই, বলো তাড়াতাড়ি। হ্যাঁ, আণবিক সংকেত কিভাবে বের করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, আণবিক সংকেত কিভাবে বের করবে সেটাও শেখাচ্ছি। এখন স্থূল সংকেতটা বের করা শিখছো কিনা দেখো, মানে এটা ক্লিয়ার হয়েছে কিনা তাই বলতেছি। স্থূল সংকেত তো বুঝছি, তো স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে হলে দেখো, আণবিক সংকেত বের করতে হলে যৌগটার আণবিক ভর দেওয়া থাকবে, এখানে এরকম বলা থাকবে যে মনে করো যৌগটির
আণবিক সংকেত, ভর, যৌগটির আণবিক আণবিক ভর। হ্যাঁ, মনে করো এখানে দেওয়া থাকবে যৌগটা, যে যৌগ ওই যৌগের আণবিক ভর দেওয়া থাকবে। মনে করো এই যৌগটার আণবিক ভর কত দেওয়া আছে, সাপোজ এটা দেওয়া আছে হচ্ছে 78 দেওয়া আছে। হ্যাঁ, মনে করো 78 দেওয়া আছে। এটা হচ্ছে স্থূল সংকেত বের করলাম। এখন যদি আণবিক সংকেত, দেখো তোমাকে যদি আণবিক সংকেত বের করতে বলে তাহলে প্রথমে এতটুকু কিন্তু করে আসতে হবে, এই স্থূল সংকেত পর্যন্ত অবশ্যই করতে হবে। স্থূল সংকেত না বের করে তুমি আণবিক সংকেত বের করতে পারবা না, ঠিক আছে? তোমাকে প্রথমে এই পর্যন্ত করতে হবে, এরপর তোমাকে কি করতে হবে সেটা দেখাচ্ছে। দেখো আমরা লিখবো যে স্থূল সংকেতের স্থূল সংকেতের আণবিক ভর, আণবিক ভর, এই যে স্থূল সংকেতের আণবিক ভর বের করবে। এটা না স্থূল সংকেত, এখানে কার্বন আছে, কার্বনের পারমাণবিক ভর কত 12 যোগ এখানে কত 1, তাহলে কত হচ্ছে 13। এই 13টা হচ্ছে 13 একটা আণবিক ভর, কিন্তু সেটা কিসের? স্থূল সংকেতের আণবিক ভর। কি? স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেতের আণবিক ভর। মনে করি, আচ্ছা এতটুকু মুছে দিলাম। হ্যাঁ, এরকম লিখতে হবে যে মনে করি আণবিক সংকেত, আণবিক সংকেত, আণবিক সংকেত মনে করলাম CH ইনটু হচ্ছে N, এটা মনে করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আণবিক সংকেত, মানে স্থূল সংকেত যা হবে তার সাথে এরকম N গুণ করে দেবো, এটা হচ্ছে N, ঠিক আছে? N হচ্ছে মনে করো যেটা দিয়ে আমরা ভাগ করেছিলাম ওইটা, এই যে CH ইনটু কত N, এটা হচ্ছে এই স্থূল সংকেত বের করার পরে আমরা এটা লিখতে পারবো। স্থূল সংকেত যা হবে সেটাকে এখানে লিখে গুণ N দিয়ে দেব, ঠিক আছে? এখন শর্ত মতে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো তো, এত এর আণবিক ভর কত। আচ্ছা এটা একটু লিখি, অতএব যৌগটির আণবিক ভর। আচ্ছা দেখো এই যৌগটা আণবিক ভর কত, এই CH এর আণবিক ভর ওখানে কত পেয়েছি 13 না, এই 13 গুণ এই যে N, এই যে N দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে N, ক্লিয়ার না? N শর্ত মতে এখন কি হবে, শর্ত মতে এই যে 13 ইন্টু N, 13N সমান কত হবে, এই যে 78, 78 ওই মানটা হবে, 78 হবে, ঠিক আছে? ওই যে 78 হবে, বা এখান থেকে N সমান কত হবে 78 ভাগ এই 3টাকে 13টাকে নিচে নিয়ে আসলাম, ভাগ করলে কত হয় 6 হয়ে যায়। এখন দেখো এই আণবিক সংকেত এখানে মানটা বসাই দাও, এই যে অতএব আণবিক সংকেত কত হবে, এই CH আছে তো CH এর জায়গায় CH থাকুক, গুণ হচ্ছে কত 6, এই যে N এর মান 6, এখানে C6, এই যে 6টা এখানে চলে আসবে, এই 6টা এখানে দিই। এইভাবে সব যোগের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত এইভাবে বের করতে পারি, ঠিক আছে? ওকে, দেখো আমরা স্থূল সংকেত আণবিক সংকেত কিভাবে বের করতে হয় সবগুলো বিষয় কিন্তু আমরা এখানে শিখে ফেলেছি, ঠিক আছে? এখন সবাই বুঝতে পেরেছো কিনা দেখো, একদম ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা দেখো। দেখো এটা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। দেখো তাহলে আমাদের কতগুলো টপিক পড়ানো হয়ে গেল, দেখো 3টা টপিক পড়া হয়ে গেল। একটা হচ্ছে আমরা শতকরা সংযুতি বের করেছি, এই যে শতকরা সংযুতি, হ্যাঁ বের করেছি, সেখান থেকে স্থূল সংকেত বের করলাম, তাহলে 2টা টপিক। আরেকটা টপিক হচ্ছে এটা, এই যে শতকরা সংযুতি থেকে যোগের আণবিক সংকেত নির্ণয়, এটাও কিন্তু আমরা শিখছি, বুঝছো? এই কয়টা বিষয় আমরা 3টা বিষয় এখানে শিখে ফেললাম, কিভাবে করতে হবে সবগুলো কিন্তু আমি বলেছি, ঠিক আছে? কিভাবে করবে। তো আজকের এতটুকু আলোচনা করলাম, ইনশাআল্লাহ এরপরে ক্লাসে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ এখান থেকে আলোচনা করব। প্রথম দিন তো অনেকদিন পরে
তো একটু এতটুকু থাকুক, অনেক পড়া হয়ে গেছে কিন্তু, মানে ক্লাসটা হচ্ছে একটু কম টাইমে, কিন্তু পড়া কিন্তু অনেক বেশি হয়েছে মাশাআল্লাহ। বুঝছো? এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবা বাসায়। তারপরে আমরা দুইটা, একটা দুইটা ক্লাস নিয়ে আমরা শেষ করে দেবো এই ক্লাসটা ইনশাল্লাহ। আগামী ক্লাসটায় শেষ করে দেবো ইনশাল্লাহ। এখন তোমাদের এইখানে কারো কোনো জানার কোনো বিষয় থাকলে বলতে পারো, হ্যাঁ? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে তাহলে।